হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মা ক্লাসরুম। তো আজকের আমাদের বিষয় হচ্ছে ক্লাস 10-এর পার্ট 5-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক অঙ্কের উপর। অন্যগুলোর ক্ষেত্রে আমি অঙ্কগুলো এখানে বসেই সলভ করাই, কিন্তু ক্লাস 10-এর ক্ষেত্রে যেটা হয়েছে অঙ্কের পরিমাণটা এতটাই বেশি, তো সেই কারণেই আমি অঙ্কগুলো সলভ করে এনেছি এখানে, জাস্ট তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো, তাতে তোমাদের সময়টা অনেকটাই সেভ হবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নে কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এগুলো কি ধরনের প্রশ্ন? এমসিকিউ টাইপ। তাহলে 4টে অপশন দেওয়া আছে এবং আমাকে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। তাহলে প্রথমে কি আছে, একটা এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই এবং 5x = 3y হলে ভেদ ধ্রুবকের মান কত হবে সেটা নির্ণয় করতে হবে আমাদেরকে। তাহলে এক্স ভ্যারিজ অ্যাজ যদি ওয়াই হয়ে থাকে তাহলে x = কী হবে? কে ওয়াই হবে। আমরা কি জানি, ভ্যারিজাস থাকলে ভ্যারিজাসটা উঠে গিয়ে ইকুয়াল টু দিলে আমরা পাশে একটা এক্সট্রা ধ্রুবক আমাদেরকে নিয়ে আসতে হয়, সেই ধ্রুবকটাকে আমরা কি বলি? ভেদ ধ্রুবক বলে থাকি। এবং যেহেতু এই ভ্যারিজাস তুলে দিয়ে আমরা ইকুয়াল টু কে নিলাম, সেহেতু আমাকে পাশে লিখে দিতে হবে যে কেটা কি। তাহলে আমরা লিখে দিলাম যে এখানে কে হলো ভেদ ধ্রুবক, তাহলে x = কে ওয়াই হলো, তাহলে এক্সের একটা মান পেলাম আমরা কে ওয়াই। এবার দেখো আবার কি বলেছিল, 5x = 3y। তাহলে 5x সমান যদি 3y হয়, আমি দেখো এখানে এক্সের একটা মান পেয়েছি কে ওয়াই, তাহলে আমি এখানে এক্সের জায়গায় কে ওয়াই বসাতেই পারি। তাহলে 5 × কে ওয়াই = 3y, দেখো বোথ সাইড থেকে ওয়াই কেটে গেছে। তাহলে 5k = 3 থাকলো, তাহলে আমাকে কে এর ভ্যালু বের করতে হবে, ভেদ ধ্রুবকের মান। তাহলে কে = কী হবে? কে এর সঙ্গে 5টা গুণ হয়ে আছে, তাহলে ইকুয়াল টু ডান দিকে গেলে 5টা ভাগ হয়ে আসবে, তাহলে কে = 3/5 হবে। তোমাদের এই পোর্শনটা করার দরকার নেই, এটা যেহেতু এমসিকিউ কোয়েশ্চেন, শুধুমাত্র তোমরা অপশন ডি 3/5 লিখে উত্তর লিখে দিলেই হবে। কিন্তু কিভাবে অঙ্কটা আসলো সেটা আমি সমাধানটা এখানে দেখিয়েছি তোমাদেরকে। এবার দেখো 1-এর 2 নম্বর প্রশ্ন বলছে, অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং ফতিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে। তাহলে আমরা কি জানি যে যে টাকাটা ওখানে দেবে, ব্যবসায় কাজে লাগাবে, সেটা কত মাস খাটবে, যত টাকা দেবে এবং যত মাস খাটবে সেটা গুণ হয়। তাহলে অমলের ক্ষেত্রে মোট কত টাকা খাটবে? 5,000 টাকা 9 মাসের জন্য খাটবে, তাহলে 5,000 × 9। আর ফতিমার ক্ষেত্রে কি হবে? 6,000 টাকা 5 মাসের জন্য খাটবে, তাহলে 6,000 × 5। তাহলে এই দুটোকে আমাকে ইস্টু করতে হবে, 5,000 × 9 ইস্টু 6,000 × 5। তাহলে ইস্টুটাকে তুললে কি হয়? এটা তো অ্যাকচুয়ালি ভাগ মতো করে হয়। তাহলে 5,000 × 9 / 6,000 × 5। এবার কাটাকুটি করে দেখো 3/5 আসবে, তাহলে 3/5 মানে 3:2। তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর। তাহলে তোমরা কি লিখবে? উত্তর লিখবে অপশন এ দিয়ে 3:2। এবার দেখো 1-এর 3 নম্বর অঙ্ক বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আঁকা আছে, তার বহিস্থ বিন্দু হচ্ছে পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক, মানে দেখো আমি বৃত্তের উপর একটা স্পর্শক টেনেছি, স্পর্শক কিউ বিন্দুতে স্পর্শ করে। তাহলে এই যে বৃত্তটাকে যেখানে স্পর্শকটা কাট করেছে সেটা হচ্ছে কিউ বিন্দু। এবার ও কিউ এর মান, এই ও কিউ এর মান দেওয়া আছে 9 সেন্টিমিটার, ও কিউটা হচ্ছে 9 সেন্টিমিটার। আর কার মান দেওয়া আছে? পি ওর মান দেওয়া আছে, পি ওর মান কত দেওয়া আছে? 15 সেন্টিমিটার। তাহলে পি কিউবের দৈর্ঘ্য বের করতে বলা আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি জানি, স্পর্শক যেখানে ছেদ করে বৃত্তকে, সেখান থেকে কেন্দ্রের সঙ্গে যে রেখা টানা হয়, সেই যে কোণটা, সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে কোণটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা হবে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমাদেরকে লম্বটা বের করতে হবে। তাই পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব স্কোয়ার সমান কি? লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব সমান √/, অতিভুজ অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এখানে মানটা বসিয়ে দিলাম, অতির মান কত আছে? 15, তাহলে 15 স্কোয়ার মাইনাস ভূমির মান 9, তাহলে 9 স্কোয়ার। তাহলে পি কিউবের মান কত? পি কিউটাই তো আমাদের লম্ব, তাহলে পি কিউবের মান কত? √15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। দেখো এখানে অপশন বি 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, তাহলে তোমরা অপশন বিতে দাগ দিয়ে দেবে। দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? তাহলে নিরেট গোলক
নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আবার আয়তনের অনুপাত বের করতে হবে। তার আগে বক্রতলের ক্ষেত্রফল বের করার জন্য আমার কি দরকার? আর এর মান দরকার, ব্যাসার্ধের মান দরকার। কারণ কি, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4πr²। তাহলে আমি যদি আর এর মান না জানি তাহলে কোনো কিছুই করতে পারবো না। ওই জন্য এখানে গোলকের দুটি ব্যাসার্ধ ধরে নিতে হবে। তাহলে এখানে দুটো গোলক আছে, তাহলে দুটো গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ ধরবো। তাহলে প্রথম গোলকের ক্ষেত্রে আমি R1 ধরলাম, দ্বিতীয় গোলকের ক্ষেত্রে R2 ধরলাম। তাহলে বক্রতলের যে ক্ষেত্রফল, প্রথমটার ক্ষেত্রে কত হবে? 4πr1², দ্বিতীয়টার ক্ষেত্রে কত হবে? 4πr2²। এবার এই দুটোর যে অনুপাত, তার মান দেওয়া আছে কত? 25:16। তাহলে আমি কি করলাম? 4πr1² বাই 4πr2² ইকুয়াল টু 25/16 করে দিলাম। দেখো 4 কেটে গেছে, পাই কেটে গেছে। তাহলে R1² বাই R2², এই দুটোকে ভাগ করলে কত হয়? 25/16। এবার 25/16 যখন হলো, তাহলে এখানে দুটোর মাথায় স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার তুলতে গেলে আমার কী করতে হবে? ডান দিকে এসে রুট করতে হবে। তাহলে R1 বাই R2 সমান √25/16। তাহলে 25-এর জন্য কত আসলো? এখানে 5, আর 16-র জন্য এখানে আসলো 4। তাহলে R1 R2-র মান কত পেলাম? R1-এর মান পেলাম 5, R2-র মান পেলাম 4। এবার আমাকে আয়তনের অনুপাত বলেছিল, তাহলে আয়তনের অনুপাত কি হবে? আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3πr³। তাহলে প্রথমটার ক্ষেত্রে 4/3πr1³, দ্বিতীয়টার ক্ষেত্রে 4/3πr2³। যেহেতু অনুপাত বের করতে বলেছে তাই মাঝখানে ইস্টু। তাহলে এবার মান বসিয়ে কি পাই? দেখো R1-এর মান পেয়েছিলাম 5, R2-র মান পেয়েছিলাম আমি 4। তাহলে R1-এর জায়গায় 5 লিখলাম, R2-র জায়গায় 4 লিখলাম, বাকি একই আছে। এবার বোথ সাইড থেকে 4/3π কেটে গেছে, তাহলে পড়ে থাকলো কি? 5^³ * 4^³ 5^³ মানে 125, 4^³ মানে 64। তাহলে 125:64 হলো উত্তর। দেখো অপশান ডিতে 125:64 দেওয়া ছিল, তাহলে তোমরা শুধুমাত্র উত্তর লেখার সময় অপশান ডি 125:64 লিখে দেবে। এই পুরো অঙ্কটা ক্যালকুলেশন করার দরকার নেই, যেহেতু এটা MCQ কোয়েশ্চেন। এবার আসি 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। 2-এর কী বলেছে? একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2π রেডিয়ান। এইটা ঠিক কথা যে একটা যদি ঘড়ির কাঁটা, ধরো এটা একটা ঘড়ি, তার মিনিটের কাঁটা যদি এই পুরোটা আবর্তন করে সেটা 2π রেডিয়ান হয়। কিন্তু কথা হচ্ছে আমরা সবসময় যখন ঘড়ির কাঁটার দিকে কোনো কিছু যাবে তখন সেটাকে আমরা কি ধরবো? নেগেটিভ ধরবো। আর যদি ঘড়ির কাঁটার বিপরীতে কোনো কিছু আসে সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে পজিটিভ হবে। তাহলে এক্ষেত্রে দেখো 2π রেডিয়ান দিয়েছে। 2π মানে কত? 360 ডিগ্রি। এটা ঠিক দিয়েছে 360 ডিগ্রি, কিন্তু ওরা সাইনটা ভুল দিয়েছে। কারণ কি, যদি একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন হয় তাহলে সে তো ঘড়ির কাঁটার দিকে আবর্তন করবে। তাহলে এখানে যদি -2π হতো তাহলে আমরা উত্তরটা সঠিক লিখতে পারতাম। যেহেতু শুধুমাত্র 2π রেডিয়ান দিয়েছে তাই আমাদের উত্তর হয়ে যাবে এটা মিথ্যা। এবার দেখো 2 নম্বর প্রশ্ন। ত্রিভুজ ABC এর BC বাহুর ওপর D এমন একটি বিন্দু যে AD লম্ব BC, সুতরাং ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ CAD। তাহলে কি বলছে? ABC একটা ত্রিভুজ, এই ত্রিভুজের BC বাহুর ওপর AD লম্ব আছে। তাহলে D এমন একটা বিন্দু যেটা হচ্ছে AD আর BC হচ্ছে লম্ব। তাহলে কি প্রমাণ করতে বলেছে? এই ত্রিভুজটা ABD, এই ত্রিভুজটা, আর CAD এই ত্রিভুজটা, এরা দুজনে সর্বসম। দেখো সর্বসম হতে গেলে মিনিমাম 3টে জিনিস সমান হতেই হবে। হয় সাইড অ্যাঙ্গেল সাইড, দুটো সাইড একটা অ্যাঙ্গেল সমান হতে হবে, কিংবা দুটো অ্যাঙ্গেল একটা সাইড সমান হতে হবে, এরকম থাকে। কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রে একমাত্র সাধারণ বাহুটা আমি সমান দেখাতে পারি, তাছাড়া কোনো কিছুই কিন্তু আমি দেখাতে পারি না। কারণ আমাকে এটা বলে দেওয়া নেই যে এটা সমবাহু ত্রিভুজ, কি এটা সমদ্বিবাহু ত্রিভুজ, বা এডিটা এই BAC কোণের সমদ্বিখণ্ডক, এরকম কোনো কিছু বলে দেওয়া নাই। তাহলে আমরা এটা বলতে পারি না যে এরা সর্বসম। তাহলে এটাও হবে আমাদের উত্তর মিথ্যা। এবার দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলছে কি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তাহলে একটি লম্ববৃত্তাকার শঙ্কু, দেখো আমি এখানে একটা শঙ্কু এঁকেছি, শঙ্কুর নিচটা কেমন হয়? বৃত্ত হয়। এবার কি বলছে? শঙ্কুর ব্যাসার্ধ মানে এই মানটা, উচ্চতা মানে এইটা, এবং তির্যক উচ্চতা মানে এইটা।
এরা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। একটা সমকোণী ত্রিভুজ আঁকলে এরকম হবে, সেটাই বলছে। তাহলে এটা তো সত্যি, এখানে কেন্দ্রে কোণ কত উৎপন্ন করে, 90 ডিগ্রি উৎপন্ন করে। তাহলে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা সত্যি হবে। সত্য মিথ্যার একদম শেষ অঙ্ক বলছে, শুভেন্দু এবং নৌশাদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। তাহলে আমাদের দেখতে হবে যে এই 75 টাকা ক্ষতি হওয়ার জন্য শুভেন্দুর অংশ থেকে কত টাকা ক্ষতি হলো, সেটা বের করতে পারলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে প্রথমে আমাদের কি করতে হয়, মূলধনের অনুপাত বের করতে হয়। তাহলে শুভেন্দুর ছিল 1500 টাকা, নৌশাদের ছিল 1000 টাকা। মূলধনের অনুপাত কত হবে, 1500/1000। দেখো কাটাকুটি করলে 2 শূন্য 2 শূন্য কেটে যাবে, এদিকে 15, এদিকে 10 থাকবে। তাহলে 5 দিয়ে কাটলে 15কে 3 হয়, 5 দিয়ে কাটলে 10কে 2 হয়, তাহলে 3:2 বেরোলো। তাহলে শুভেন্দুর ক্ষতি আমরা কি করে পাবো, মোট যে ক্ষতিটা হয়েছে ব্যবসায় 75 ইন্টু শুভেন্দুর অংশ কোনটা 3 বাই এই দুটোর যোগফল। তাহলে 75 ইন্টু 3 বাই এই দুটোর যোগফল, মানে 3 আর 2 5। এবার কাটাকুটি করবে, 75কে 5 দিয়ে কাটলে হয় 15, তাহলে 3 15 45 টাকা। তাহলে শুভেন্দুর 45 টাকা ক্ষতি হওয়ার কথা ছিল, কিন্তু ওরা বলছে কত 30 টাকা, তাহলে এটা ভুল কথা, তাহলে উত্তর হবে মিথ্যা। এবার 3-এর 1 নম্বর প্রশ্ন। 3-এর অঙ্কগুলো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বলেছে, তোমাদের সলভ করে দেখাতে হবে। বলছে একটি বৃত্তের 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে π/16 পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। আমি প্রথমেই একটা ছবি দেখাই তোমাদের, আমি এখানে ছবি এঁকেছি একটা। এই হচ্ছে একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র থেকে দেখো 5.5 পরিমাণ যদি বৃত্তচাপ আমি কেটে নিই, 5.5 সেন্টিমিটার বৃত্তচাপ আমি কেটে নিলাম, তাহলে এই বৃত্তচাপের জন্য মানে এইটুকু মানের জন্য কেন্দ্রে কত উৎপন্ন হলো কোণ, π/16। তাহলে বলছে বৃত্তের ব্যাসার্ধ মানে এই মানটা আমাকে বের করতে বলছে। তাহলে কি করে পাবো, প্রথম কাজ দেখো, যদি আমি 5.5-এর জন্য π/16 কোণ উৎপন্ন করে কেন্দ্রে, তাহলে আমরা কি জানি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 360 ডিগ্রি, মানে 2π রেডিয়ান। তাহলে π/16-এর জন্য যদি 5.5 সেন্টিমিটার বৃত্তচাপ থাকে, তাহলে 2π-এর জন্য মোট পুরো বৃত্তচাপটাই থাকবে, মানে আমি পরিধিটা পেয়ে যাবো বৃত্তের। আমি এখানে ঠিক সেটাই করেছি। কি লিখেছি, আমরা জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের মান 360 ডিগ্রি বা 2π। তোমরা এখান থেকে স্ক্রিনশট তুলে নিতে পারো, পরে খাতায় করে নেবে, বা এখানে ডিরেক্ট বুঝে নিলেও কোনো অসুবিধার কিছু নেই। এটা অনেকেই হয়তো তোমরা ফর্মুলা দেখে ডিরেক্ট করবে, কিন্তু আমি বলবো এইভাবে ভেঙে করলে তোমাদের পরবর্তীতে মনে থাকবে। ফর্মুলা তো সবসময় আমাদের মনে থাকে না, যে তোমরা এটা ফলো করতে পারো। তাহলে দেখো কি হলো, π/16 পরিমাপের কোণ উৎপন্ন হয় 5.5 সেন্টিমিটার বৃত্তচাপ দ্বারা। তাহলে এক পরিমাণের জন্য কত হবে, ভাগ হয়ে যাবে 5.5/π/16। তাহলে 2π-এর জন্য কত হবে, 5.5/π/16 ইন্টু 2π। এবার কাটাকুটি করব, 5.5 ইন্টু, দেখো এখানে ভাগ ছিল, পরের লাইনে এসে গুণ হয়ে যাবে। গুণ করতে হলে এটাকে উল্টে যায়, তাহলে π/16 ছিল, এখানে গুণ হয়ে 16/π হবে, ইন্টু 2π যেমন ছিল বসে গেল। তাহলে π কাটলো, আর কি কাটবে, দেখো এখান থেকে আমি পয়েন্ট তুলে দিলাম, দিয়ে নিচে 10 করলাম। তাহলে এই 2 দিয়ে 10কে কাটলে কত হয় 5, 5 দিয়ে 55কে কাটলে 11, তাহলে থাকলো 11 × 16, 11 × 16 করলে 176 সেন্টিমিটার হয়। তাহলে এটা আমি কার মান পেলাম, এটা পেলাম বৃত্তের পরিধির মান। তাহলে শর্তানুযায়ী কী করব, বৃত্তের পরিধি সমান 2πr, তাহলে 2π-এর মান আমি কত পেয়েছি, 176 পেয়েছি। এখান থেকে আমি r-এর মান ইজিলি বের করতে পারবো। তাহলে r = কি 176 ইন্টু, দেখো এখানে 2 × 22/7 ছিল, এদিকে আসলে 7/22 ইন্টু 1/2 হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে কাটাকুটি করো এবার, 11 দিয়ে কেটেছি এটাকে 2, 11 দিয়ে কেটেছি এটাকে 16, তারপর আবার 2 দিয়ে কেটেছি 8, আবার 2 দিয়ে কেটেছি 4। তাহলে r-এর মান কত বেরালো, এখানে 4 আর এখানে 7, 4 সাথে 28 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত বেরালো, 28 সেন্টিমিটার। এবার দেখো 2 নম্বর অঙ্ক। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করো। তাহলে কি কি দেওয়া আছে, এইচ-এর মান দেওয়া আছে 12, আর-এর মান কত সেটা বের করতে হবে। এই হচ্ছে একটা শঙ্কু, শঙ্কুটার ভূমি হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমাদের আর-এর মানটা বের করতে হয়। তাহলে আমরা আয়তন কি জানি, আয়তন হলো, আয়তনের ফর্মুলা 1/3 πr²h।
তাহলে এই আয়তন সমান কত দেওয়া আছে আমার কাছে? 100 পাই দেওয়া আছে। তাহলে আমরা শর্ত অনুযায়ী লিখতেই পারি 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 100 পাই। তাহলে বোথ সাইড থেকে কী হবে? পাই পাই কেটে যাবে। আর এই এইচের মানটা আমি এখানে 12 বসিয়ে দিয়েছি। তাহলে 3 দিয়ে 12কে কাটলে 4 হবে। এই 4টা আবার এদিকে চলে আসলে কত হবে? 100/4, তাহলে 25 হবে। তাহলে আর স্কোয়ারের মান পেলাম 25। তাহলে আর এর মান কত হবে? √25, মানে আর এর মান 5। তাহলে শঙ্কুটির ব্যাসার্ধ বেরিয়ে গেল 5 সেন্টিমিটার। দেখো 3 নম্বরে আবার একটা ভেদের অঙ্ক দিয়েছে। বলছে এক্স ভ্যারিজাস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিজাস জেড এক্স হলে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক। তাহলে কি দেওয়া আছে? এক্স ভ্যারিজাস ওয়াই জেড দেওয়া আছে। তাহলে আমরা কি বলেছিলাম? ভ্যারিজাস তুললে একটা ইকুয়াল টু দিয়ে পাশে একটা ভেদ ধ্রুবক আনতে হয়। তাহলে আমি এক্স ভ্যারিজাস তুলে দিয়ে ইকুয়াল টু দিলাম, দিয়ে ইকুয়াল টুর জন্য পাশে একটা K1 ভেদ ধ্রুবক নিলাম, ইন্টু ওয়াই জেড যেমন ছিল লিখে দিলাম। তাহলে পাশে লিখে দিব যেখানে K1 ভেদ ধ্রুবক, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আবার দ্বিতীয়তে কি বলেছে? ওয়াই ভ্যারিজাস জেড এক্স। তাহলে ওয়াই ভ্যারিজাস যদি জেড এক্স হয় তাহলে আমি এখানে আবার ভ্যারিজাস তুলে দিয়ে ইকুয়াল টু নেব এবং সঙ্গে ভেদ ধ্রুবক নেব। তাহলে ওয়াই ইকুয়াল টু, দেখো এখানে আমি K1 নিয়েছিলাম বলে এখানে আমি K2 নিলাম, K2 জেড এক্স, যেখানে K2 ভেদ ধ্রুবক। এটা আমার 2 নম্বর সমীকরণ। এবার যদি আমি এই 1 নম্বরে কি বেরিয়েছে? আমার এক্স এর মান বেরিয়েছে। এই 1 নম্বরের এক্স এর মানটা আমি যদি 2 নম্বরে বসাই তাহলে কি হবে দেখি। তাহলে 2 নম্বরে কি ছিল? ওয়াই ইকুয়াল টু K2 জেড এক্স ছিল। তাহলে ওয়াইয়ের জায়গায় ওয়াই লিখলাম, K2 জেডের জায়গায় K2 জেড লিখলাম, শুধুমাত্র এক্সের জায়গায় আমি আগের মানটা বসিয়ে দিলাম। তাহলে এক্সের জায়গায় আগের মান বসালে কি হয়? K1 ওয়াই জেড হয়। তাহলে বোথ সাইড থেকে ওয়াই কেটে গেছে। তাহলে এদিকে 1 আছে, 1 ইকুয়াল টু K1 K2 জেড স্কোয়ার। আমি জাস্ট সাজিয়ে লিখেছি এটাকে। তাহলে এবার আমাকে জেডের মান বের করতে হবে। তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু কত হয়? K1 K2টা এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে 1/K1 K2। তাহলে জেড স্কোয়ার সমান যদি 1/K1 K2 হয় তাহলে আমরা বলতেই পারি জেড ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। কারণ দেখো সমস্ত মানটাই K1 K2 দিয়ে এসেছে, তাই না? যদি জেডের মানটা সমস্তটাই K1 K2 দিয়ে আসে তাহলে আমরা বলতেই পারি যেটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। দেখো এবার 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে একটা উপপাদ্য দেওয়া আছে। বলছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর 2 বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই উপপাদ্যটা তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা চাইলে বই থেকে দেখে করে নিতে পারো। আবার যদি কেউ মনে করো আমারটা দেখে করবে সেও করতে পারো, কোনো অসুবিধে নেই। আমি তোমাদের সুবিধার জন্য পাশে ছবিটা এঁকেছি যাতে এক পাতার মধ্যে মোটামুটি এঁটে যায়। তোমরা করার সময় ছবিটা আগে আঁকবে, তারপর নিচে থেকে প্রদত্ত দিয়ে শুরু করবে। ছবিটা খাতার মাঝখানে আঁকবে। তাহলে আমাদের কি বলছে আগে আমরা বুঝে নিই যে আমাদের কি প্রমাণ করতে হবে। বলছে যে যে কোনো সমকোণী ত্রিভুজের, আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি যার এই এ কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটা 90 ডিগ্রি আছে। এবার সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এইটা হচ্ছে অতিভুজ, এর উপর যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি তাহলে এটা এরকম হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি করে বেড়ায়? বাহু স্কোয়ার। তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রে বাহু কোনটা হবে? বিসি হবে। তাহলে বিসি স্কোয়ার, সেটা কার সঙ্গে সমান হবে? অপর 2 বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। তাহলে অপর 2 বাহু কোনটা? এবি একটা বাহু, এসি একটা বাহু। তাহলে এবির গায়ে যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি তার ক্ষেত্রফল কত হবে? এবি স্কোয়ার। আর এসির ওপর যদি একটা বর্গক্ষেত্র আঁকি তার মান কত হবে? এসি স্কোয়ার। এবার কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে বলে দিলাম আগে বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার সমান এইখান থেকে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটার জন্য আমরা কি আঁকবো? অঙ্কন করেছি কি সমকৌণিক বিন্দু, অর্থাৎ যে কোণটা সমকোণ, এই যে এ কোণটা সমকোণ, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর, অতিভুজ আছে বিসি, বিসির ওপর এ দিয়ে একটা লম্ব টেনেছি যা এই বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। হলো, এবার কি প্রমাণ করব? দেখো এবিসি ত্রিভুজের বিসি বাহুর ওপর এডি লম্ব, তাহলে এডি লম্ব বিসি আমরা লিখতে পারি। এবার এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা কি সদৃশ ত্রিভুজ কোনটা? এবিডি, এই যে এই ত্রিভুজটা কার সঙ্গে দেখতে একরকম? এই পুরো ত্রিভুজটার সঙ্গে।
সিবিএ এটার সঙ্গে। তাহলে আমরা কি বলতে পারি এবি বাই বিসি ইকুয়াল টু বিডি বাই এবি। তাহলে এবি কোনটা? এবি হচ্ছে এটা, এবি বাই বিসি মানে এই পুরোটা। তাহলে এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে এইটা ছিল ভূমি, এটা ছিল অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ সমান অন্য ত্রিভুজটার ক্ষেত্রে যার সঙ্গে আমি সদৃশ প্রমাণ করছি, তাহলে এবিডি এই ত্রিভুজটার ক্ষেত্রে এবিডি এটুকুর ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ কোনটা হবে? তাহলে বিডি বাই এবি হবে। ভালো করে একটু খেয়াল করো, প্রথমে আমাদের বলতে হবে কি, এই ত্রিভুজটা মানে এই পুরো ত্রিভুজটা এটা কার সঙ্গে সদৃশ? এই ছোট ত্রিভুজটার সঙ্গে সদৃশ। তাহলে এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ, এটা ছিল ভূমি এবি, অতিভুজ ছিল বিসি, ভূমি বাই অতিভুজ, তাহলে এই ছোটো ত্রিভুজটার সঙ্গে ভূমি বাই অতিভুজের সঙ্গে সমান হবে, তাহলে বিডি বাই এবি হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি? কোনাকুনি গুণ করছি দেখো, তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার, তাহলে দুটো এবি আছে, কোনাকুনি গুণ হবে, তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু এই দুটোর গুণ বিসি ইন্টু বিডি। তাহলে এটা হয়ে গেল আমাদের 1 নম্বর সমীকরণ। একই রকম করে সিএডি এবং সিবিএ সদৃশ। তাহলে সিএডি কোনটা? আমি তোমাদের সুবিধার জন্য এখানে আরেকবার ছবিটা এঁকে নিলাম যাতে বোঝাতে সুবিধা হয়। তাহলে দেখো এবার কি বলছে, সিএডি। তাহলে সিএডি এই ত্রিভুজটা কার সঙ্গে সদৃশ হবে? সিবিএ এই পুরো বড় ত্রিভুজটার সঙ্গে। তাহলে প্রথমে একবার ছোট ত্রিভুজটার সঙ্গে পুরো বড় ত্রিভুজটা সদৃশ করলাম, পরের বার এই ত্রিভুজটার সঙ্গে পুরো ত্রিভুজটা সদৃশ করলাম। তাহলে এবার এরা দুজনে যদি সদৃশ হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি না এসি বাই বিসি। তাহলে এই এসি বাই বিসি, তাহলে লম্ব বাই অতিভুজ, এসি বাই বিসি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ করতে হবে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব কি আছে? ডিসি, অতিভুজ কি আছে? এসি। তাহলে ডিসি বাই এসি করতে পারি, দেখো করেছি, এসি বাই বিসি ইকুয়াল টু ডিসি বাই এসি। তাহলে আমার কি হলো? এসি গুণ হলো, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু ডিসি, এই দুটো গুণ হয়ে গেল। তাহলে এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এবার জাস্ট নর্মাল ক্যালকুলেশন আমরা কি করব, এই যে 1 নম্বর সমীকরণ আর এই 2 নম্বর সমীকরণকে আমরা যোগ করব। তাহলে 1 আর 2 যোগ করলে কি পাই? এবি স্কোয়ার আর এসি স্কোয়ার এখানে যোগ হলো, তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু এখানে ছিল বিসি ইন্টু বিডি, এখানে বিসি ইন্টু ডিসি, তাহলে বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু ডিসি। তাই যদি করি এই দিকটা একই রকম থেকে যাচ্ছে, কোনো চেঞ্জ নেই। এদিকে দেখো দুটো জায়গাতেই বিসি আছে, তাহলে বিসি আমি কমন নিলাম, তাহলে পড়ে থাকলো বিডি প্লাস ডিসি লিখলাম। এই যে বিডি প্লাস ডিসি এটা কি? এই ত্রিভুজটার ক্ষেত্রে বিডি আর ডিসিকে যোগ করলে আমরা বিসি পাই না? এখান থেকে এইটুকুর মান, এর যে মানটা তার সঙ্গে যদি আমি এখান থেকে এইটুকুর মানটা যোগ করি তাহলে এই পুরো মানটা পেয়ে যাই। তাহলে বিডি প্লাস ডিসি সমান বিসি হয়ে গেল। তাহলে আমরা এখানে বসাতেই পারি বিডি প্লাস ডিসির জায়গায় বিসি। তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু বিসি, অর্থাৎ বিসি স্কোয়ার। তাহলে আমরা এটাকে উল্টিয়ে লিখলাম, বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রমাণিত। তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে প্রেস করে রাখো, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।